আচ্ছা, দেখো আজকে তো ওরা জয়েন করবে না, ঠিক আছে? তো আমরা শুরু করে দিই আমাদের যে পার্টটা আমরা আজকে শুরু করব। আচ্ছা, তার আগে তোমাকে বলে দিই, সেটা হচ্ছে এখানে তো শেয়ার অলরেডি করা আছে। ঠিক আছে, এটাকে স্টপ প্রেজেন্টিং করছি আপাতত। তোমাদের সেই আগের দিন একটা অঙ্ক আটকে গেছিল, মনে আছে? হ্যাঁ স্যার। দাঁড়াও, ওই অঙ্কটা করবো, 1 মিনিট। 8 নম্বর ক্লাসে লাস্ট অঙ্ক ছিল একদম, এই অঙ্কটা আটকে ছিল। ধরো আমি দেখে নিচ্ছি। দুটো ক্লাসেই ছিল, তার আগের দিনে ওইটাই ছিল। হুম। দেখো, দেখতে পাচ্ছ অঙ্কটা? হ্যালো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, দেখো এই অঙ্কটা কি করে করব। এই অঙ্কটা মেনলি হচ্ছে দু তিনটে কনসিডারেশন আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে যে সার্কিটটা রয়েছে, দেখো এখানে একটা I1 কারেন্ট ধরেছিলাম। এই যে I1 কারেন্টটা, এই I1 কারেন্টটা অ্যাকচুয়ালি দেখো এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে আর এদিকে যে কারেন্টটা ঢুকছে, তো সেইটাই অ্যাকচুয়ালি I1 কারেন্ট। আর এখানে যদি হিসাব করে দেখো, তো এই 15 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, তো I1টা অ্যাকচুয়ালি 15 অ্যাম্পিয়ারই হবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ফাইন্ডিং। 2 নম্বর ফাইন্ডিং হচ্ছে, দেখো এখানে তোমার এই যে ব্রাঞ্চটা আছে, এই যে ব্রাঞ্চটা আছে, ঠিক আছে? এই ব্রাঞ্চটাতে দেখো এইখানে একটা কারেন্ট সোর্স দেখানো আছে 1/9 VX। তো 1/9 VX যে কারেন্ট সোর্সটা, সেটাকে আমরা কত লিখতে পারি? দেখো, এই লুপের রেসপেক্ট আমি যদি চিন্তা করি, I3 - I1, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো কি বলছি। এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ I3, আর উপর থেকে যে কারেন্টটা নামছে দ্যাট ইজ I1। তার মানে I3 - I1, এইটা হবে আমার কাছে গিয়ে ভিএক্স, ঠিক আছে? এটা আমাদের কাছে 2 নম্বর ফাইন্ডিং। আর 3 নম্বর ফাইন্ডিং হচ্ছে, দেখো ভিএক্সটাকে যদি বার করতে চাই, ভিএক্সটা অ্যাকচুয়ালি কোনটা? ভিএক্সটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ভিএক্স, ঠিক আছে? সো ভিএক্স মানে কি? ভিএক্স মানে হচ্ছে যে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ I2 - I3, ঠিক আছে? I2 - I3, ঠিক আছে? I2 - I3, এই কারেন্ট ইনটু তার রেজিস্ট্যান্স হচ্ছে 3, ঠিক আছে? ইনটু তার রেজিস্ট্যান্স হচ্ছে 3। এইবার একটা ব্যাপার হচ্ছে, দেখো ভালো করে কি বলতে চাইছি। এখানে যে এই পয়েন্টটা বুঝতে পারলে? দেখো এই যে জিনিসটা করলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। তো এইখানে আর একটা জিনিস আমাকে, এটা তো হলো। এবার এখানে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে দেখো ভিএক্সটা আমি এখানে যে হিসাবে লিখেছি দ্যাট ইজ I2 - I3 ইন্টু 3 করেছি। দ্যাট মিনস এটাকে প্লাস ধরেছি, এটাকে মাইনাস ধরেছি, তাই না? যদি এদিক থেকে এদিকে কারেন্টের ফ্লো হয়, তাহলে ভিএক্সটা আমি এরকম ভাবে লিখতে পারবো। ভিএক্স এর অ্যাকচুয়াল পোলারিটিটা এখানে যেটা আমি কনসিডার করেছি দ্যাট ইজ এদিকে প্লাস এদিকে মাইনাস, কারণ আমি I2টাকে বড় ধরেছি আর I3টাকে মাইনাস ধরেছি। বাট ইন দিস কেস পোলারিটিটা এদিকে পজিটিভ আছে, এদিকে মাইনাস আছে, তো যে কোনো একটা দিকে তুমি মাইনাস সাইন বসিয়ে দাও, আইদার দিস সাইড অর দিস সাইড, ঠিক আছে? আইদার ভিএক্সটাকে নেগেটিভ লিখতে পারো, অথবা ওইদিকে তোমার I2 - I3 আগে একটা মাইনাস সাইন বসাতে পারো, ঠিক আছে? তো এখানে তুমি একটা মাইনাস সাইন এর স্যার, এখানে রেজিস্ট্যান্সটা দিতে হবে তো নাকি? এই যে 3 ওহম দিয়েছি, আর এইটা 2।
I2টা যখন না, লিখছেন। এটা আমি শুধু এইটুকু ভোল্টেজ ও না ড্রপটা না, দেখো, এই লুপটাও করছেন তো, শুধু ঠিক তো আছে। শুধু এইটুকু, এইটুকুতে ভোল্টেজ ড্রপটা আমি হিসাব করছি, ঠিক আছে, এইটুকুতে মানে ভিএক্সটার জন্য ওটা, ঠিক আছে তাহলে ভিএক্সটার জন্য, ঠিক আছে। ভিএক্সটার জন্য। তাহলে দেখো এখান থেকে একটা ইকুয়েশন আমি কি বার করতে পারছি, এখানে ভ্যালুটা বসিয়ে দাও, ভিএক্স এর যে ভ্যালুটা আছে এখানে বসিয়ে দাও, 1/9 × 3, তার আগে মাইনাস সাইন একটা, I2 মাইনাস I3, দ্যাট ইজ ইকুয়াল টু I3 মাইনাস I1, ঠিক, এটা হচ্ছে। এবার এখানে কাটাকাটি করো, আর এটা তিনটা ওদিক দিয়ে গুণ করো, তাহলে -I2 প্লাস I3, দ্যাট ইজ ইকুয়ালস টু 3I3 মাইনাস 3I1, ঠিক আছে। এইবার তুমি সবকটাকে একদিকে নিয়ে এসে করতে পারো, বা ওগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে, 0 ইজ ইকুয়ালস টু 2I3 প্লাস I2 মাইনাস 3I1, ঠিক আছে। সো দিস ইজ অ্যানাদার তোমার ইকুয়েশন এসে পৌঁছলো, ঠিক আছে। তো দেখো কি কি বার করলাম, প্রথমত I1 আমার কাছে জানা আছে, I1 কত আছে, 15 অ্যাম্পিয়ার, তাহলে এখানে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। দেখো I1 যদি 15 বসিয়ে দিই তাহলে কত হবে, 2I3 প্লাস I2 মাইনাস 15 × 3 মানে 45, 45 ইকুয়ালস টু 0। তারপরে 2I3 প্লাস I2 ইকুয়ালস টু 45, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ধরো 4 লিখছি, ঠিক আছে, কারণ আমাদের কি কি করতে হবে, ইকুয়েশন গুলোকে ছোট করতে হবে। আর একটা লাস্ট ইকুয়েশন তুমি যদি বানানোর চেষ্টা করো ইন দিস লুপ, এই লুপটার মধ্যে যদি তুমি একটা ইকুয়েশন তৈরি করতে চেষ্টা করো, দেখো কি লিখতে পারো, ঠিক আছে। এই লুপটার মধ্যে আমরা একটা ইকুয়েশন এরকম লিখতে পারি, দেখো -2I2, ঠিক আছে, -2I2, তারপর হচ্ছে -3I2 মাইনাস I3। দেখো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমি কারেন্টটাকে এদিক থেকে এদিকে ধরেছি, তার মানে I2 মাইনাস I3 হবে 1 নম্বর, আর 3 থাকবে, আর তার আগে মাইনাস হবে বিকজ অফ দ্য ভোল্টেজ ড্রপ। আচ্ছা, এবার দেখো এই দিকটা যদি চলে আসো, এদিকটা যদি চলে আসো, কত লিখতে পারবো, দেখো -1 × I2 মাইনাস I1, ঠিক আছে, এটা লিখতে পারবো, ঠিক আছে। দেখো I2 মাইনাস I1 হচ্ছে, এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে এদিক দিয়ে উপর থেকে নিচের দিকে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে তুমি যদি ইয়ে করো, দেখো ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে, দেখো -2I2 মাইনাস 3I2 মাইনাস I2, মানে দ্যাট মিনস -6I2 হচ্ছে এখানে। আর এখানে দেখো কত হচ্ছে, +3I3, আর এখানে হচ্ছে +I1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তুমি যদি হিসাব করো, I3 ভ্যালু, I1 এর ভ্যালু কত বেরিয়েছে, 15 অ্যাম্পিয়ার, তাই তাই তুমি 15 অ্যাম্পিয়ার বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে, আমি এদিকে লিখতে পাচ্ছি -6I2 প্লাস 3I3 প্লাস 15 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কত লেখা যায়, -2I2 প্লাস I3 প্লাস 5 ইকুয়ালস টু 0, তাই তো। এবার এই দুটো ইকুয়েশনকে তুমি যদি সলিউশন করো, ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে তুমি যদি সলিউশন করো, বা কোনো একটা থেকে যদি ভ্যালু নিয়ে বসিয়ে দাও, তো দিয়ে দেখো কত ভ্যালু আসছে, ঠিক আছে, তাহলে আমাদের সলিউশনটা কিন্তু হয়ে যাবে। এখানে দেখো কি বেরোলো, আর এখানে দেখো কি আসে। তুমি এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4I3, রাইট, প্লাস 2I2 ইকুয়ালস টু 90 আসছে। আর তার সঙ্গে এটাকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে, দেখো I3 আছে, আচ্ছা, -2I2 আছে, -2I2 আছে, ইজ ইকুয়াল টু ওইদিকে নিয়ে গেলে -5 হয়ে যাবে, ঠিক আছে, দুটোকে যোগ করছি। দেখো কি করলাম বুঝতে পারলে, I3 -2I2 হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। -5, হ্যাঁ, এবার এখানে তুমি কাটাকাটি করো, তাহলে এটা হচ্ছে 5I3, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার বেরোচ্ছে 85। তাহলে I3 সমান সমান হচ্ছে তোমার কত, 17, তাই না, 5 5 একে 5, হ্যাঁ 17, 17 অ্যাম্পিয়ার। তাহলে এটা হয়ে গেল 17, যদি হয়ে যায় তা তুমি এখান থেকে কত বার করতে পারবে বলো, আর এখান থেকে তুমি বার করো, এখান থেকে বার করো I2টাকে, I2 বেরোচ্ছে হচ্ছে তোমার I2 ইকুয়াল টু 45 মাইনাস 2I3, তার মানে এখানে বেরোচ্ছে হচ্ছে 45 মাইনাস 2 ইন্টু I3 ভ্যালু কত আছে, 17, 17 দুগুণে 34, 45 মাইনাস 34, তার মানে 11 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 11 বেরোলো I3, I2, I1 বেরিয়েছিল 15, আর এখানে তোমার I3 বেরিয়েছিল 17, ঠিক আছে। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
এইটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, এইভাবে আমাদের বার করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমরা যখন লুপ ইকুয়েশন করতে যাচ্ছিলাম তখন লুপ ইকুয়েশনটা ঠিক করে বেরোচ্ছিল না, ঠিক আছে। তো এইভাবে পার্শিয়ালি আমাদেরকে চেক করতে হবে যে কিভাবে আমরা প্যারামিটার গুলোকে বার করতে পারি। মানে এই লুপের জন্য একটা আলাদা ইকুয়েশন, i3 দিয়ে একটা ইকুয়েশন, এই লুপের জন্য একটা আলাদা ইকুয়েশন কি করে বার করা যায়। তো এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো আর কি। দেখো বুঝতে পারলে কি করে কারেন্ট গুলো বার করলাম। এখানে জাস্ট হ্যাঁ স্যার, তিনটে বুঝতে পেরেছি। তিনটে তিনটে লুপে কিন্তু কাজটা করিনি, একটা সিঙ্গেল লুপের থ্রু দিয়ে করেছি। দেখো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা একটু লিখে নাও, তাহলে আমি পরেরটা করবো আর কি। পরেরটা যাবো তাহলে। ঠিক আছে স্যার, পরেরটা যান, নিয়ে নিছি। আচ্ছা দেখো, তাও কি করলো, আচ্ছা, এটা হয়ে গেল, এটা থেকে শুরু করো। আচ্ছা দেখো, তো আজকে একটা আমাদের সার্কিট থিওরির নতুন পোর্শন শুরু করব, যেখানে আমরা এই স্টেডি স্টেট এসি অ্যানালিসিস সম্বন্ধে পড়বো। ঠিক আছে, এখানে বেসিক্যালি কি কি জিনিস দেখা হবে একটু আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, তারপরে আরএল, আরসি, আরএলসি এবং এদের যে বিভিন্ন আর এলসি, এই যে সমস্ত সার্কিটগুলো ছিল আমরা পড়েছিলাম, তো এদেরকে একটু অ্যানালিসিস করব। ঠিক আছে, তো টোটাল 11টার কাছাকাছি সার্কিট হবে। তো এই সার্কিটগুলোতে ভোল্টেজের নেচার কি হয়, কারেন্টের নেচার কি হয়, সেই নেচারগুলোকে সবার ফার্স্টে দেখব 1 নম্বর। এবং এইগুলো বিচার করার আগে বেশ কিছু কিছু পয়েন্ট আছে। ঠিক আছে, যেমন ধরো বেশ কিছু কোয়ান্টিটিস আছে, সেগুলোকে আমরা পড়বো আর কি এটা এখানে যাওয়ার আগে। তো বেসিক্যালি এখানে আমরা সার্কিট অ্যানালিসিস করব, যে এই সমস্ত যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অথবা এদের যে কম্বিনেশন অফ সার্কিট, সিরিজ, প্যারালাল, সমস্ত কিছু নিয়ে এদের যে ফেজার রিলেশনশিপ আছে, তো সেইগুলো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে দেখবো। তো ফার্স্ট অফ অল দেখো, তোমরা সাইনোসয়েড সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আছে। আমি এখানে এটাকে আর কাটিনি, কারণ তোমাদের সাইনোসয়েড সম্বন্ধে বেসিক আইডিয়াটা আছে। সাইন ওয়েভকে আমরা কি করে জেনারেলি দেখাই, একটা স্মল এক্সাম্পল হিসাবে যদি বলি, তো যদি একটা পুকুরের মধ্যে আমরা একটা স্টোন ফেলে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, একটা রিপল তৈরি হবে। তো সেই রিপলটা কিরকম নেচারের হয়, সেই রিপলটাকে আমরা সাইন ওয়েভ বলতে পারি, তাই তো। ডিমিনিশিং সাইন ওয়েভ মানে একটা টাইমের পর গিয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি একটা পেন্ডুলামকে আমি ঘোরাই, তো পেন্ডুলাম ঘোরালে কি হবে, পেন্ডুলামের ক্ষেত্রেও তোমার একটা ডিমিনিশিং সাইন ওয়েভ নেচার দেখতে পাও। এই কন্টিনিউয়াসলি একদিক থেকে একদিকে ঘুরতে 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 একটা সময় ওটা কি হয়, স্টেশনারি হয়ে যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমরা জানো। নেক্সট হচ্ছে, তোমরা যদি একটা জেনারেল সাইন ওয়েভকে দেখো, তো জেনারেল সাইন ওয়েভকে এইরকম দেখতে হয়, এখানে যে ছবিটা দেখানো আছে। তো এই জেনারেল সাইন ওয়েভের ক্ষেত্রে এই যে ডিউরেশনটা আছে, এই যে ডিউরেশনটা এখানে মার্ক করা আছে, এটাকে বলে টাইম পিরিয়ড অর টি, এগুলো তোমরা জানো। আর এটা রিপ্রেজেন্টেশন কি করে করা হয়, এফ টি ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের সিগন্যাল, ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে ওমেগাটাকে আমরা 2 পাই এফ দিয়ে লিখতে পারি। আর এই এফ বা ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমরা 1 বাই টাইম পিরিয়ড অথবা 1 বাই টি দিয়ে লিখতে পারি, যেখানে টিটা হচ্ছে আমার কাছে কি টাইম পিরিয়ড। এইবার এইখানে একটা এক্সাম্পল সবসময় শেয়ার করে থাকি আমি, সেটা হচ্ছে যে একটা এমন একটা রোটেশন আমাদের বা এমন একটা প্রসেস আমাদের দেখতে হয়, যেখানে বোথ লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল মোশন রয়েছে। ঠিক আছে, তো লিনিয়ার এবং রোটেশনাল মোশন রয়েছে, এরকম একটা এক্সাম্পল দিতে পারবে। স্যার, গাড়ির চাকা। গাড়ির চাকা, দেখো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। গাড়ি যখন একদিক থেকে একদিকে এগোয়, তখন গাড়িটার যে সেলফ মুভমেন্ট, সেটা হচ্ছে কিন্তু একটা পার্টিকুলার দিকে লিনিয়ার মোশন হয়। বাট তার যে চাকাটা থাকে, সেটা কিন্তু সার্কুলার মোশন বা অ্যাঙ্গুলার মোশন হয়ে থাকে। তো এই অ্যাঙ্গুলার মোশন যেটা রয়েছে, সেই মোশনটাকে যদি আমরা একটা চাকার ক্ষেত্রে হিসাব করি, দেখো চাকার ক্ষেত্রে আমরা এইভাবে 4টে কোয়াড্রেন্টে ধরতে পারি। মানে এই পয়েন্ট থেকে জার্নি শুরু করে বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট হয়ে আবার যখন এই পয়েন্টে ফেরত আসে, তখন তার যে রোটেশনটা, সেই রোটেশনটাকে অ্যাকচুয়ালি এইভাবে শো করা পসিবল। ঠিক আছে, একটা কমপ্লিট রোটেশনকে এইভাবে শো করা পসিবল। তো এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ তোমার সাইনোসয়েড, কিভাবে সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করা হয়, এবং কাকে টাইম পিরিয়ড বলে, কাকে ফ্রিকোয়েন্সি বলে, আর ওমেগাটাই বা কি জিনিস, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কাকে বলে। তো এই পার্টটা, এইটা এই জায়গাটায় জাস্ট বলার জন্য ছিল, আর আমি এটাকে এডিট করিনি আর কি। ঠিক আছে, আর আমাদের তো জানা আছে যে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি কত হয়, 50 হার্জ হয়ে থাকে। তো পাওয়ার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তার জন্য আমাদের টাইম পিরিয়ড যদি বার করতে বলে,
তো সেক্ষেত্রে 1/50 করে দিলে আমরা 20 মিলি সেকেন্ডের কাছাকাছি পাই। তো এটা হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাই যেটা বাড়িতে আসে, তো সেই পাওয়ার সাপ্লাই এর যে টাইম, তোমার টাইম পিরিয়ড থাকে সেটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে দেখো, এটা একটু ছবি তুলে নাও, এটা একটা নাও বা যদি লিখতে পারো লিখে নাও, ঠিক আছে। এটা হলো বেসিক্স অফ সাইনোসয়েড, বুঝেছো? স্যার কিরকম ধরনের একটা শব্দ হচ্ছে, কিরকম ধরো শব্দ হচ্ছে আর হচ্ছে, হামিং হচ্ছে, হামিং। এখনো হচ্ছে। হ্যাঁ স্যার, আরো বেশি। হচ্ছে, দাঁড়া একটু। পাওয়ার সাপ্লাই তো কানেকশন করা নেই, এখনো হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে হেডফোনটার জন্য হচ্ছে, হ্যাঁ মাইক্রোফোনে মনে হচ্ছে। মাইক্রোফোনের মনে হচ্ছে দেখো। হ্যালো। হুম, হুম। হ্যাঁ হচ্ছে। মাইক্রোফোনটা হাত দিলে হচ্ছে, ওই মাইক্রোফোনটা হাত থেকেই যাবে না। ঠিক আছে, সেন্সিটিভ হয়ে গেছে মাইক্রোফোনটা বেশি। আচ্ছা, তো এবার দেখো, তো এই পার্টটার পরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এই পার্টটা তোমাদের অনেকের আইডিয়া আছে, সেটা হচ্ছে যে লিডিং নেচার আর ল্যাগিং নেচার মানে কি, ঠিক আছে? কোনো ওয়েব ফর্মকে যখন আমরা লিডিং বলি তাহলে কি বোঝায়, আর কোনো ওয়েব ফর্মকে যখন আমরা ল্যাগিং বলি তখন কি বোঝায়। এবার লিডিং আর ল্যাগিং এর ক্ষেত্রে তোমরা জানো বা তুমি জানো যে আমরা যদি একটা কমন ওয়েভ শেপকে এরকম ভাবে ধরি, ঠিক আছে, একটা কমন ভোল্টেজ ওয়েভ শেপকে যদি এইভাবে ধরি, তার রেসপেক্টে কারেন্টটাকে আমরা জেনারেলি তার থেকে কম ধরে থাকি, ঠিক আছে। এবার কারেন্টটা কম ধরার কারণটা কি স্যার? কারণটা হচ্ছে ধরো যে সার্কিটটা আমি ইউজ করেছি, ঠিক আছে, তো সেই সার্কিটে আমি যদি একটা ফর এক্সাম্পল লোড লাগাই, ঠিক আছে, জেনারেলি রেজিস্টিভ লোড লাগাবো। তো রেজিস্টিভ লোড লাগালে যদি ভি ভোল্টেজ হয়ে থাকে, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই হয়, তার রেজিস্ট্যান্স তো আর থাকবে। সো আই উইল অলওয়েজ বি ভি বাই আর, তার মানে ভি এর যা ওয়েভ শেপ পাবো তার থেকে সবসময় আই এর ওয়েভ শেপটা কি হবে, ছোট হবে, কারণ আর দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো সেইটাই দেখো আমি এখানে দেখিয়েছি যে প্রথমে ভোল্টেজ দেখিয়েছি, তারপর আমি কারেন্টের ওয়েবশেপটা তার সঙ্গেই একই ফেজে দেখিয়েছি। তো এই একই ফেজ বা সেম ফেজে দেখানোর উদ্দেশ্যটা কি, কারণ এখানে যে লোডটা আমি কানেকশন করেছি সেই লোডটা হচ্ছে রেজিস্টিভ ইন নেচার, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। তো এক্ষেত্রে আমরা জেনারেলি ভোল্টেজটাকে কিরকম ভাবে প্লট বলে থাকি, ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। কারেন্টকে কিরকম ভাবে বলে থাকি, আই ইজ ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি। এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং কি থাকে যে ভিটি আর আইটি বোথ আর ইন ফেজ, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। দিস ইজ দ্য কেস ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কেস যেটা আমরা জেনারেলি জানি, যেটা একটা রেজিস্টিভ সার্কিটের জন্য হয়। তোমরা এই বিষয়টা জানো, এই বিষয়টা তোমাদের কাছে কোনো অজানা নেই। নেক্সট হচ্ছে যে এই যে আমি দুটো ভোল্টেজ এবং কারেন্টকে একই ফেজে দেখিয়েছি, পাশাপাশি দেখিয়েছি, এগুলো কিন্তু মানে একই সাথে দেখিয়েছি, সেটা কিন্তু নাও হতে পারে। যদি ফর এক্সাম্পল ভোল্টেজের ফেজারটা আগে থাকে এবং কারেন্টের ফেজারটা পরে থাকে, মানে এখানে কারেন্টটা যদি পিছিয়ে থাকে, ইন দ্যাট কেস আমরা এই সার্কিটটাকে বলি হচ্ছে ল্যাগিং সার্কিট। তো ল্যাগিং সার্কিট মানে কি? ল্যাগিং সার্কিট মানে হচ্ছে এখানে আমরা একটা ধরো ইন্ডাক্টর ইউজ করেছি, একটা প্র্যাকটিক্যাল কেসে ধরো একটা ইন্ডাক্টর ইউজ করেছি। একটা ইন্ডাক্টর আর রেজিস্টার দুটোকেই দেখাচ্ছি, কারণ প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর বোঝালে তো 90 ডিগ্রি হয়ে যাবে। তো এটা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে একটু ছোট দেখানো আছে। তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে সার্কিটে যদি ইন্ডাকটিভ এলিমেন্ট থাকে, ইন দ্যাট কেস সার্কিটের মধ্যে কি হয় যে কারেন্ট একটু পিছিয়ে যায়, কারেন্ট একটু পর থেকে শুরু হয়, যে সময় থেকে ভোল্টেজ শুরু হচ্ছে তার থেকে একটু পর থেকে শুরু হয়। তো এইটাকেই যখন আমি রিপ্রেজেন্ট করতে যাব, তখন ভিটিটাকে তো একই লিখি, কারণ ভিটিতে তো আমার কাছে রেফারেন্স, সেটাকে আমি লিখি ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে। বাট সরি, ভিএম সাইন ওমেগা টি। বাট যখন আমরা এটাকে বাট যখন আমরা এটাকে ধরো কারেন্ট হিসেবে দেখতে যখন আমি এটাকে কারেন্ট হিসেবে দেখতে যাব, তখন কিন্তু আমাদের ওমেগা টি মাইনাস ফাই, দেখো আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি মাইনাস ফাই লেখা রয়েছে। কারণটা কি, যে যেহেতু এটা হচ্ছে কারেন্ট, গ্যাপটা। হ্যাঁ, যে গ্যাপটা আছে, যে পিছিয়ে আছে, সেইটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো ওই জন্য আমি এগুলো আর লিখিনি, আমি এটাকে জাস্ট রেখে দিয়েছি আমাদের প্রিভিয়াস যে নোট ছিল সেখান থেকে। তো এইটা তোমরা ইন্ডাকটিভ সার্কিট হিসেবে আইডেন্টিফাই করতে পারো।
ঠিক সিমিলারলি যদি কারেন্টটা এগিয়ে থাকে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, ইন দ্যাট কেস তোমরা জানো যেটা একটা লিডিং সার্কিট বলে। তার মানে আমি এখানে কি ইউজ করেছি, আমি এই সার্কিটটার মধ্যে একটা ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্সের সাথে একটা ক্যাপাসিটারকে সিরিজে কানেকশন করে এরকম ভাবে দেখিয়েছি। ঠিক আছে, দিস ইজ আ কমন নেচার অফ এ ক্যাপাসিটিভ সার্কিট। এটা একটা ক্যাপাসিটিভ সার্কিটের কমন নেচার এবং সেটা কি আমি এখানে দেখিয়েছি। তো এর ক্ষেত্রে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমি একটা ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই, বা এই সার্কিটটার ক্ষেত্রে যদি একটা ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই, বা এই সার্কিটটার ক্ষেত্রে যদি একটা ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে কি হবে? সাপোজ ধরো এইদিকে যদি ভি ভোল্টেজ থাকে, ধরো ভি এর রেসপেক্টে আমি বলছি, যদি এদিকে ভিটাকে দেখিয়ে থাকি তো কারেন্ট উইল বি ইন দ্য সেম ডাইরেকশন, একই দিকে থাকবে। বাট এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো ভোল্টেজ যেদিকে থাকবে তার থেকে 90 একটা সার্টেন অ্যাঙ্গেল পিছিয়ে থাকবে হচ্ছে কারেন্টটা। ঠিক আছে, সাপোজ সে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে থাকবে কারেন্টটা, সেটাকে এখানে দেখানো হয়েছে। আর এর ক্ষেত্রে আমরা কিরকম ভাবে বলতে পারি, এর ক্ষেত্রে আমরা এরকম ভাবে বলতে পারি যে ভোল্টেজটা যেদিকে আছে তার রেসপেক্টে খানিকটা অ্যাঙ্গেল, ধরো ফাই অ্যাঙ্গেল পর্যন্ত সে এগিয়ে আছে, কারেন্টটা ফাই অ্যাঙ্গেল এগিয়ে থাকবে। তো এখান থেকে আমরা একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের কথা আইডিয়া করতে পারি, একটা ইন্ডাকটিভ সার্কিটের আইডিয়া করতে পারি, আর একটা ক্যাপাসিটিভ সার্কিটের আইডিয়া আমরা এখান থেকে করতে পারি। তো এই ওয়েভ শেপের থ্রু দিয়ে এবং এই ওয়েভ শেপের আন্ডারস্ট্যান্ডিং এর দিয়ে আমরা কিন্তু এই আইডিয়াটা করতে পারি। ঠিক আছে, এবার এখানে আমি আর ব্যাপারটাকে অন্যভাবে কমপ্লেক্স করলাম না। এখানে হয়তো দেখো বোথ সাইড দেওয়া রয়েছে, অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এইখানে যে অ্যাঙ্গেলটা লেখা হয় অ্যাঙ্গেলটাকে কত লিখবো, ফাই লিখবো, মাইনাস ফাই লিখবো, কি লিখবো, অনেকের কোশ্চেন আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ভেরি সিম্পল। যদি এটা এটা সবসময় খেয়াল রাখবে যে রেফারেন্স ফেজারের থেকে তোমার যে তুমি যে ফেজারটাকে ড্র করছো সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে থাকে, মানে অ্যান্টি ক্লক ডাইরেকশনে থাকে, ইন দ্যাট কেস সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে ধরে থাকি। ঠিক আছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, যেমন দেখো ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য আমরা অ্যাঙ্গেলটাকে সবসময় পজিটিভ লিখে থাকি। আর দেখো এইটা যদি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ সাইন আমরা দিয়ে দিয়ে দেখাই ল্যাগিংটাকে। কেন ল্যাগিংটাকে দেখায়, কারণ দিস ইজ আ ক্লকওয়াইজ রোটেশন। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কোন একটা ফেজার ডায়াগ্রাম দেখো, ফেজার ডায়াগ্রামে কিন্তু অ্যাঙ্গেলকে অনেক ক্ষেত্রে মাইনাস ফাই, অনেক ক্ষেত্রে শুধু ফাই, অনেক ক্ষেত্রে প্লাস ফাই, এরকম অনেক রকম ভাবে লেখা থাকে। তো বেসিক কনভেনশনটা কি, বেসিক কনভেনশনটা হচ্ছে তুমি যদি একটা ভোল্টেজকে এরকম ভাবে দেখাও, তার রেসপেক্টে তুমি যদি এদিকে কারেন্টকে দেখাও। এবার প্রসঙ্গটা হচ্ছে তুমি যদি এইখানে অ্যাঙ্গেলটা দেখানোর সময় কোনো অ্যারোর ইউজ না করো, ফর সাপোজ দেখো আমি এখানে কোনো অ্যারো ইউজ করিনি, তাই তো? তো যদি অ্যারো ইউজ না করো, ইন দ্যাট কেস তোমাকে সাইনটাকে মেনশন করতে হবে। যদি কোনো অ্যারো ইউজ না করো, ইন দ্যাট কেস তোমাকে সাইনটা মেনশন করতে হবে। বাট তুমি যদি এখানে একটা অ্যারো মেনশন করে দাও, ইন দ্যাট কেস তুমি শুধু অ্যাঙ্গেলটা লিখলেই হবে। দুটো একসাথে লেখার কোনো মিনিং নেই। ঠিক আছে, আইদার তুমি এখানে এই দিক থেকে এই ডাইরেকশনে অ্যারো শো করো, দিয়ে প্লাস ফাই লেখো, অথবা তুমি এখানে কোনো অ্যারো শো করো না, তার সিম্বলটা দাও। মানে আইদার তুমি এই ছবিটা আঁকো, অর তুমি এই ছবিটা আঁকো, অর তুমি এই ছবিটা আঁকো। হ্যাঁ দেখো, এদিকে হচ্ছে আই, এদিকে কোনো আমি সাইন সাইন দিলাম না, শুধু ফাই লিখে তার একটা মাইনাস সাইন বসিয়ে দিলাম, মাইনাস ফাই বসালাম। ঠিক আছে, এই দুটো রিপ্রেজেন্টেশন তুমি করতে পারো। ঠিক আছে, নট নট বোথ টুগেদার, তুমি এদিকে ডাইরেকশনটাও এদিকে দিচ্ছ আবার মাইনাস সাইনটাও লিখছো, দুটো লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের বেসিসে এটা করা হয়। যদি রেফারেন্সের রেসপেক্টে তোমার ফেজারটা ক্লকওয়াইজ রোটেশনে থাকে, ইন দ্যাট কেস এটাকে নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করা হয় অ্যাঙ্গেলটাকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, ইন দ্যাট কেস এটাকে তোমার ওই সাইন দিয়ে দেখানো হয়। ঠিক আছে, দেখো এই পয়েন্টটাতে কোনো আপত্তি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার। ঠিক আছে, তো এই পোর্শনটা তোমরা একটু তুমি একটু দেখে নাও আর কি আমি কি বললাম। আমি এখানে বেসিক্যালি তোমার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম কি করে ড্র করতে হয় এক নম্বর সেটা বললাম, আর তাদের যে ন্যাচারাল ওয়েভ শেপ যেটা থাকে সেটা বলেছি। আর তার রেসপেক্টিভ যে ভোল্টেজ এবং কারেন্টের যে ইকুয়েশন, যেমন ধরো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এইভাবে থাকে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এইভাবে থাকে, আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এই দেখো ওমেগা টি প্লাস ফাই এরকম ভাবে কারেন্টটাকে দেখানো হয়। জাস্ট এই তিনটে পয়েন্ট আমি বললাম। এবার দেখো নেক্সট একটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তোমাদের অ্যাভারেজ ভ্যালু সম্বন্ধে আইডিয়া আছে? হোয়াট ইজ অ্যাভারেজ ভ্যালু? হোয়াট ইজ অ্যাভারেজ ভ্যালু বলার চেষ্টা করো, না থাকলে বলো, আমি বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। স্যার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে একটা স্টেডি ভ্যালু। হুম। কোনো সার্কিটে যদি আমরা এসি সাপ্লাই দিই, হুম।
এই ডিসি সাপ্লাই দিয়ে কারেন্টের যেই ভ্যালুটা পাবো, হুম 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 আর এসি সাপ্লাই ঠিক সেই ভ্যালুটা দিয়েই আমরা হুম তার সমতুল্যই ভ্যালু পাবো। এটাই হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু। আমি তোমাদের বলেছিলাম মনে হয় না একবার। হ্যাঁ স্যার, একবার বলেছিলেন আপনি। হুম। তো অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে মেনলি, আমি আরেকবার তাও ডিসকাস করে দিচ্ছি। অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে জেনারেলি চার্জ ট্রান্সফারের সাথে রিলেটেড। চার্জ ট্রান্সফারের সাথে রিলেটেড। ঠিক আছে? এবার চার্জ ট্রান্সফার মানে কি? চার্জ ট্রান্সফার মানে হচ্ছে ধরো যে কোনো একটা সার্কিট তুমি যদি নাও, ঠিক আছে? সাপোজ ধরো যে কোনো একটা নেটওয়ার্ক বা সার্কিট যদি তুমি নাও, তো সেখানে তুমি কিছু একটা সোর্স এখানে ইউজ করেছো, সাপোজ প্লাস মাইনাস একটা সোর্স ইউজ করেছো। তো সেই যদি ডিসি সোর্স ইউজ করো, ফর সেটা ডিসি সোর্স আমি ইউজ করেছি। তাহলে ডিসি সোর্স ইউজ করলে কি হবে? এই সার্কিটের মধ্যে কিছু পরিমাণ চার্জ ঢুকবে, তাই তো? কিছু পরিমাণ চার্জের সেই সার্কিট সেই নেটওয়ার্কের মধ্যে ঢুকবে। তো এই যে সার্কিটের মধ্যে কিউ পরিমাণ চার্জ ঢুকছে, এই চার্জটাকে যদি আমি ফিক্স রাখতে চাই, বাট সাপ্লাইটাকে যদি আমি এসি করে দিতে চাই, আবার বলছি, চার্জের পরিমাণটা ফিক্স রেখে যদি আমি এই সাপ্লাইটাকে এসি করতে চাই, ঠিক আছে? যে যদি আমি ভ্যালুটাকে এসি করতে চাই, তাহলে যে এসি ভ্যালুটা আমি পাই, দ্যাট এসি ভ্যালু ইজ নাথিং বাট অ্যাভারেজ ভ্যালু। আবার বললাম, কি বলছি, যে একটা সার্কিট আছে, তার মধ্যে একটা ডিসি সোর্স দিয়েছি, সাপ্লাই দিয়েছি, তার ফলে কি হবে? তার মধ্যে কিছু পরিমাণ চার্জের ট্রান্সফার হবে। এবার এই চার্জ যেটা রয়েছে, সেই চার্জটা যদি সেই সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট রাখতে চাই, ঠিক আছে? কনস্ট্যান্ট রেখে আমি সোর্সটা চেঞ্জ করে দিচ্ছি। তা সোর্সটা চেঞ্জ করলে কি হবে? একটা এসি সোর্স আমি ইউজ করছি। তো সেক্ষেত্রে যে চেঞ্জড এসি ভ্যালুটা আমরা পাবো, দ্যাট চেঞ্জড এসি ভ্যালু ইজ নাথিং বাট ইওর অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে? তো এই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশন থেকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে? তোমাদের করিয়েও ছিলাম হয়তো। তো সেক্ষেত্রে দেখো, যদি তোমাদের জানা থাকে তো খুব ভালো হতো। এফটি একটা সিগন্যাল যদি হয়, ঠিক আছে? এফটি একটা সিগন্যাল যদি হয়, একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, মানে পিরিয়ডিক নয় আর কি, অ্যাপিরিয়ডিক সিগন্যাল যদি হয়, তো ফুরিয়ার সিরিজ অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে। সেটা হচ্ছে যে এফ জিরো প্লাস summation of n equals to 1 to infinity an sin n omega naught t plus, সরি, এক মিনিট, এক মিনিট, an, এক মিনিট, cos n omega naught t, cos n omega naught t plus bn sin n omega naught t। ঠিক আছে? sin n omega naught t, এই এক্সপ্রেশনটাকে একবার দেখো। এইটাই তো ছিল মনে হয়, দাঁড়া এক মিনিট দাঁড়াও, এটা এই এক্সপ্রেশনটাই ছিল। এইটা হচ্ছে ফুরিয়ার সিরিজের, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের জেনারেল এক্সপ্রেশন। ঠিক আছে? তো এই ফুরিয়ার সিরিজের জেনারেল এক্সপ্রেশনটা যেটা থাকে, এটাকে তুমি যদি বোথ সাইড ইন্টিগ্রেট করো আর কি, ঠিক আছে? বোথ সাইড ইন্টিগ্রেট করলে এফ টি ইন্টিগ্রেশন 0 to t একটা টাইম স্লটের জন্য ডিটি যদি করা হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু বোথ সাইড ইন্টিগ্রেশন 0 to t। এইখানে যেটা এফ জিরো লিখেছি, এইটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে এ জিরো দিয়ে। ঠিক আছে? এটা এফ জিরো যেটা লিখেছি, এটা বেসিক্যালি আমরা এ জিরো দিয়ে বলি, এ জিরো দিয়ে বলি। এ জিরো প্লাস সামেশন অফ n ইকুয়ালস টু 1 to infinity, তার মানে এ জিরো ইন্টু ডিটি। ঠিক আছে? এ জিরো ইন্টু ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস প্লাস প্লাস এইখানে ইন্টিগ্রেশন 0 to t, 0 to t summation of n is equals to 1 to infinity an cos n omega naught t plus bn sin n omega naught t, sin n omega naught t d of omega naught t। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি আমি একটা কমপ্লিট কোসাইন ওয়েভের ইন্টিগ্রেশন করি ওভার আ টাইম পিরিয়ড, ঠিক আছে? একটা টাইম পিরিয়ডের জন্য, কমপ্লিট টাইম পিরিয়ডের জন্য আমি একটা, যদি কস বা সাইন তুমি যাই ওয়েভ ফর্ম নাও, তাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রালটা কি আসে জানা আছে? এর ইন্টিগ্রেশনটা কি আসে? হ্যালো, হ্যালো, কেটে গেছে নাকি? হ্যালো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই এই ইন্টিগ্রেশনটা কি আছে বলো? যদি একটা কোসাইন ওয়েভকে সাইন ওয়েভকে টোটাল টাইম পিরিয়ডের জন্য যদি ইন্টিগ্রেট করি, দেখো যতটা পজিটিভ হাফ আছে ততটাই নেগেটিভ হাফ আছে, তার মানে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে ইন্টিগ্রেশন করলে কসের ক্ষেত্রেও জিরো আসবে, সাইনের ক্ষেত্রেও জিরো আসবে। ঠিক আছে, মানে একটা হ্যাঁ কোসাইন ওয়েভ হোক বা সাইন ওয়েভ হোক, তার যদি তুমি ইন্টিগ্রেশন করো ওভার আ সিম্পল একটা কমপ্লিট ওয়েভ সাইকেলের জন্য, তা তার ইন্টিগ্রেশনের রেজাল্টটা জিরো আসে, বিকজ যতটা পজিটিভ হাফ সাইকেল প্রেজেন্ট থাকে ততটাই নেগেটিভ হাফ সাইকেল থাকে। তো এখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাই সেটা হচ্ছে এই যে ডেরিভেটিভ করেছি এটাকে আমরা লিখি হচ্ছে ইন টার্মস অফ, দেখো এটা লিখি হচ্ছে ইন্টিগ্রেশন, সরি মানে আগে একবার করিয়েও ছিলাম, এই অসুবিধা নেই আরেকবার করে দিচ্ছি। ইন্টিগ্রেশন জিরো টু টি এফ টি ডিটি ইকুয়ালস টু, কি ফোন করছে, অর্গন মাপ, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ নাসিম হ্যাঁ স্যার। বলছি আমি ক্লাসে আছি ম্যাডাম, আমি একটু বাদে আপনাকে ফোন করছি। হ্যাঁ, দেখো এফটি জিরো টু টি এফটি ডিটি, ঠিক আছে। তো এই যে এক্সপ্রেশনটা রয়েছে এখানে আমরা কি লিখতে পারি, তো দেখো এই দুটো পার্ট যদি জিরো হয়ে যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ জিরো ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। তো এই জিরো টু টি ডিটিটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ জিরো ইন্টু টি হিসাবে, ক্যাপিটাল টি হিসাবে, কারণ ধরো এখানে স্মল টি যদি লিখি তাহলে এখানে তোমার জিরো টু ক্যাপিটাল টি লিখতে হবে, দ্যাট মিনস এ জিরো ইন্টু টি হবে। এবার এখান থেকে এ জিরোর যে ভ্যালুটা বেরোয়, এ জিরোর যে ভ্যালুটা বেরোয় দ্যাট ইজ নাথিং বাট ওয়ান বাই ক্যাপিটাল টি ইন্টিগ্রেশন জিরো টু টি, ঠিক আছে, এফ টি ডিটি। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে দেখো এই যে একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল আমি বলেছিলাম, এটাই তো ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশন, এক্সপ্রেশন ফর ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ। এবার এইখানে যে এক্সপ্রেশনটা আমি লিখেছিলাম এটা বলার মধ্যে উদ্দেশ্যটা কি ছিল, দেখো যে কোনো আমাদের জগতে যা ওয়েব ফর্ম আছে সবকটাকেই তো আমরা সাইন ওয়েভ হিসেবে বলতে পারি না, তো সেখানে সাইন ওয়েভ ছাড়া আরো অন্যান্য কম্বিনেশন অফ ওয়েভস থাকবে। তো সেই কম্বিনেশন অফ ওয়েভস কে রিপ্রেজেন্ট করার জন্য ফুরিয়ার সিরিজ আমরা কাজে লাগাই, যেখানে যে কেবলমাত্র পিরিয়ডিসিটি আছে বলেই সেই সিগন্যালটা একটা সিগন্যালের আওতায় পড়বে এরকম নয়, অ্যাপিরিয়ডিক সিগন্যালকেও আমরা ইউজ করে থাকি। তো তার দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করি, একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট আর একটা হচ্ছে এসি কম্পোনেন্ট। ঠিক আছে, তো এই এ জিরো কম্পোনেন্টটাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে ডিসি কম্পোনেন্ট, আর বাকি যে কম্পোনেন্টটা আছে এইদিকে যে এই কম্পোনেন্টটা রয়েছে এটাকে আমরা বেসিক্যালি বলে থাকি এসি কম্পোনেন্ট হিসেবে। ঠিক আছে, এবার এই যে ডিসি কম্পোনেন্টটা, যে কোনো সিগন্যালের যে ডিসি কম্পোনেন্ট সেটাকেই আমরা এক কথায় অ্যাভারেজ ভ্যালু হিসেবে বলে থাকি। ঠিক আছে, এই সিগন্যালের যে ডিসি কম্পোনেন্ট সেটাই হচ্ছে বেসিক্যালি ওর অ্যাভারেজ কম্পোনেন্ট, তার মানে এই যে ডিসি ভ্যালু, আমরা অ্যাভারেজ ভ্যালুকে অনেক সময় বলে থাকি ডিসি ভ্যালু হিসাবে, তো ডিসি ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু ওয়ান অ্যান্ড দ্য সেম। তো এই যে এক্সপ্রেশনটা আমরা এখান থেকে ডিরাইভ করতে পারলাম, দ্যাট ইজ এ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন জিরো টু টি এফ টি ডিটি, এইটাই হচ্ছে আমার কাছে গিয়ে কিসের এক্সপ্রেশন বলো, অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশন। ঠিক আছে, অ্যাভারেজ হলো। হ্যাঁ অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশন। তো এই ফান্ডাটা মনে হয় তোমাদের আগে একবার বলেও ছিলাম, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না, যাই হোক। তো আরেকবার নোট করে নাও যে এইটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, এবং তোমাদেরকে অ্যাভারেজ ভ্যালু যখন বার করতে হবে তখন কিন্তু এই পদ্ধতিতেই বার করতে হবে। ঠিক আছে, এই পদ্ধতিটাই তোমরা কিন্তু বারবার অ্যাপ্লাই করবে, কারণ অনেকে কি করবে, ধরো হাফ ওয়েভ, ফুল ওয়েভ, বিভিন্ন ওয়েভ ফর্মের জন্য এটাকে আলাদা আলাদা করে তোমাদের ক্যালকুলেট করতে শিখতে হবে। ঠিক আছে, ধরো আমি ফর এক্সাম্পল বলছি, যদি একটা, ফর এক্সাম্পল সে সাপোজ দিস ইজ আ হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের যা তোমার অ্যাভারেজ ভ্যালু হবে, নিশ্চয়ই একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের তা অ্যাভারেজ ভ্যালু হবে না। দেখো কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ, এটা হচ্ছে একটু আলাদা হবে। হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট, তোমাদের এটা করিয়েছি আমি। ঠিক স্যার এটা আছে, হয়েছিল, দেখো আমি হ্যাঁ, উল্টে। হুম। তো এইখানে তোমরা যদি এটাকে চেক করে দেখো তো কত ভ্যালু আসবে, কেউ মনে আছে? দেখো, মনে নেই সঠিক। মনে নেই তো? তো হুম। ওই মনে নেই ব্যাপারটাকেই দূর করার জন্য কিন্তু এটা কাজে আসে। ঠিক আছে, মনে নেই ব্যাপারটাকে দূর করার জন্য এটা কাজে আসে। তো জেনারেলি মনে রাখবে যে ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটটা সবসময় মনে মুখস্থ করে রাখবে, দ্যাট ইজ ভি নট অ্যাভারেজ যেটা হয়ে থাকে। ঠিক আছে, এইটা সবসময় মনে রাখবে, টু ভিএম বাই পাই।
ঠিক আছে, 2 Vm/π। আর এইটা 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 শুধু খেয়াল রাখবে। আর এইটা হচ্ছে ঠিক হাফ হয়, হাফ ওয়েভ রেকটিফায়ারে এটা হাফ হয়, মানে V0 অ্যাভারেজ। এটা জাস্ট একটা ট্রিক্স হিসেবে বললাম, কারণ আমি এটা তোমাদের করিয়েছি, আমি আর ওটা গেলাম না। তো Vm/π, ঠিক আছে, এক্ষেত্রে Vm/π আসে। ঠিক আছে, 2 Vm/π অবশ্যই মনে রাখবে যে ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটে যে যেটা আমরা পাই, দ্যাট ইজ 2 Vm/π। আর যেটা আমরা এখান থেকে পাই, দ্যাট ইজ হচ্ছে গিয়ে তোমার VM/π। Vm/π। ঠিক আছে, তো এটা হলো তোমার দুটো পয়েন্ট। তাহলে এইটাকে তুমি দেখো, এটাকে তুমি আরেকটা ভাবে, এই যে কথাটা লিখেছি, এই যে এক্সপ্রেশনটা লিখেছি, এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো বলো দেখি? দেখো, ধরো এরকম একটা ওয়েব ফর্ম যদি আমার কাছে থাকে, আরে কাজে সরছে না কেন পেনটা? ধরো এরকম যদি একটা ওয়েব ফর্ম থাকে, এর মধ্যে তো অনেক অ্যাপিরিওডিসিটি রয়েছে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অ্যাপিরিওডিক মানে হচ্ছে যার মধ্যে পিরিয়ডিক অ্যাপিরিওডিক বোথ এক্সিস্ট করছে। ঠিক আছে, এবার দেখো এই যে A0 এক্সপ্রেশনটা লিখেছো, এই A0টাকে তুমি এরম ভাবে লিখেছো, এরম ভাবে লিখেছো কিনা বলো দেখি? ইন্টিগ্রেশন 0 to t ftdt ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এইটাকে আমরা এরম ভাবে লিখতে পারি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে যে কার্ভের তুমি এরিয়া বার করতে চাইছো, ইন্টিগ্রেশন এফটিডিটি কি হবে? ধরো এই কার্ভটার জন্য যদি আমি এরিয়া বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন এফটিডিটি করলে এই এরিয়া অফ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ বেরিয়ে যাবে। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড। ঠিক আছে, এইটা আমাকে কিন্তু অ্যাভারেজ ভ্যালুকে দিয়ে দেয়। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা তুমি লিখলে বা বানালে, সেই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তো এই পয়েন্টটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, যে হোয়াট ইজ অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালুকে আমরা কার সাথে রিলেট করি? চার্জ ট্রান্সফারের সাথে রিলেট করি। ঠিক আছে, কিভাবে ডিফাইন করলাম, তারপর কিভাবে আমরা অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশনটাকে নিয়ে এলাম, এবং কিভাবে আমরা অ্যাভারেজ ভ্যালুকে ডিফাইন করলাম আরো একটা ভাবে, যেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই টাইম পিরিয়ড, এইভাবে দেখলাম। এবার ওয়েভ শেপ আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, ওয়েব শেপ আলাদা আলাদা হতে পারে, মানে এখানে যেমন ধরো আমরা দুটো ওয়েব শেপ দিয়ে দেখেছি, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, যে যদি এটা স্কোয়ার ওয়েভ হয়। ঠিক আছে, ধরো একটা ফর এক্সাম্পল একটা সহজ দিয়ে বলি, ধরো তো সাইন ওয়েভের ক্ষেত্রে কি হবে বলো দেখি? অ্যাভারেজ ভ্যালু আইডিয়া করার চেষ্টা করো, একটা সাইন ওয়েভের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কত হবে? একটা সাইন ওয়েভের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কত হবে? দাঁড়ান স্যার বলছি। হুম, ভাবনা চিন্তা করো। এইটা দেখো, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি আছে? সাইন ওয়েভের ক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য কার্ভ কত? যতটা পজিটিভ ততটা নেগেটিভ ফর এ টাইম পিরিয়ড। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাই না? একটা টাইম পিরিয়ডের জন্য। দেখো কি বললাম, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ। এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর এ টাইম পিরিয়ড, ফর এ সিঙ্গেল টাইম পিরিয়ড, যদি এই টিটা, এটাকে আমি টি হিসাবে কনসিডার করি। ঠিক আছে, তাহলে এই টি এর জন্য, এই টাইম পিরিয়ডের জন্য, এইখানে যে তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ ছিল, দ্যাট উইল বি 0। তা ইফ এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 0, যতটা পজিটিভ ততটা নেগেটিভ যদি হয়ে যায়, ইন দ্যাট কেস A0 উইল বি 0। তার মানে অ্যাভারেজ ভ্যালু ফর এনি পিরিয়ডিক ওয়েভ উইল বিকাম 0। মানে পিরিয়ডিক ওয়েভ মানে সাইনোসয়েডাল ওয়েভ হলো বা কোসাইনোসয়েডাল ওয়েভ হলো, সবার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ ভ্যালুটাকে 0 হিসাবে পাবো। ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভকে আমরা 0 হিসাবে পাবো। তো সিমিলারলি তোমরা ধরো একটা যদি আমি ইয়ে নিয়ে নিতাম, তাহলে কি হতো? ধরো একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ফর্ম যদি নিতাম, ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ যদি নিতাম, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ যদি নিতাম, তাহলে কি হতো বলো দেখি? সেটাও 0 হবে তো? এটাও 0 হবে। ঠিক আছে, কারণ বিকজ দের ইজ এ পিরিয়ডিসিটি, এর মধ্যে একটা পিরিয়ডিসিটি রয়েছে, এই জন্য এটা কিন্তু 0 হবে, এটাও কিন্তু 0 হয়ে যাবে। আমি যখনই A0 বলছি, A0 মানে আমি সবসময় ডিসি ভ্যালুকে বোঝাচ্ছি বা অ্যাভারেজ ভ্যালুকে বোঝাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা এই যে ইকুয়েশনটা তৈরি করেছো না, এই ইকুয়েশনটাকে মাথায় রেখেই কিন্তু যে কোনো ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু তুমি ডিটারমাইন করতে পারো, যে কোনো ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু ডিটারমাইন করতে পারো। দেখো যেমন ফর এক্সাম্পল আমি বলছি, তুমি যদি টাইম পিরিয়ডটাকে 1/2π ধরো,
ঠিক আছে, এটা তো এটা টাইম পিরিয়ডটা কত 2 পাই। তো এখানে যদি 2 পাই লেখো 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু 2 পাই সাইন ওমেগা টি ডি ওমেগা টি। ঠিক আছে, তাহলে সাইন ওমেগা টির যদি 0 টু 2 পাই করো, দেখো সাইন 0 এর মান 0 হয়, আবার সাইন 2 পাই এর মানও 0 হয়। তার মানে কি এইটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে, এই জিরোটা অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। তুমি যদি এখান থেকে ভ্যালুগুলো নিয়ে এখানে বসাও, তখনও দেখবে এই এ জিরোর ভ্যালুটা 0 আসবে। তুমি এরিয়া আন্ডার দ্য কার্ভের কনসেপ্টেও বলতে পারো, অথবা এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুটা পুট করে দিয়েও বলতে পারো। টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই, তার মানে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এফটি মানে কত সাইন ওমেগা টি, আর ডি ওমেগা টি। ডিটি মানে মানে যেহেতু তুমি এখানে ফাংশনটা ওমেগা টি নিচ্ছ, তাহলে এখানে যে ভ্যারিয়েবলটা আছে সেটাও তুমি ওমেগা টি নাও। তো সেখান থেকে তুমি সাইন ওমেগা টি যদি করো, ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হয়, তাহলে মাইনাস কসের যদি আমি করতে চাই, তো বোথ দ্য কেসেসে দেখবে একটা +1 একটা -1 আসবে, ওটা কেটে চলে যাবে, কেটে বাদ পড়ে যাবে। ঠিক আছে, 0 টু 2 পাই এর জন্য কেটে বাদ পড়ে যাবে, 1 আসবে আর -1 আসবে, তাই কেটে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। তুমি এখান থেকে গ্রাফিক্যালি যেটা এক্সপ্লেন করতে পারো সেটা মানে ম্যাথামেটিক্সের থ্রু দিয়েও বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার 1 নম্বর। নেক্সট হচ্ছে দেখো, দেখো, আচ্ছা এখানে একটু নোট করে নাও, এখানে নোট করে নাও, এখানে একটু নোট করে নাও, এই ব্যাপারটা নোট করে নাও, হয়ে গেলে বলবে। হ্যাঁ, ফটো তুলে নাও বা নোট করে নাও কোনোভাবে। হয়ে গেলে বলবে এই জায়গাটা। ঠিক আছে, হয়ে গেছে। হয়ে গেছে এটা, দেখো। হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট দেখো আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালু সম্বন্ধে অ্যাভারেজ ভ্যালু যখন বলেছিলাম, তো আমরা আরএমএস ভ্যালু বলেছিলাম। তো আরএমএস ভ্যালু টাকা সম্বন্ধে কিছু মনে আছে বলো দেখি। কিছু মনে যদি থাকে, আরএমএস ভ্যালুটা কার সাথে অ্যাসোসিয়েটেড মনে আছে? হিটিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, গরম করা, হিটিং। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ধরো একটা যে কোনো সার্কিট, একটা নেটওয়ার্ক নিলাম, এবার তুমি এখানে ধরো একটা সোর্স, একটা ডিসি সাপ্লাই দিয়েছো, তো এর মধ্যে তো কিছু না কিছু রেজিস্টিভ কম্পোনেন্ট থাকবে। তো তুমি যখন এর মধ্যে ডিসি সাপ্লাই দিচ্ছ, তো ডিসি সাপ্লাই দেওয়ার জন্য এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এবং এই রেজিস্ট্যান্স কি করবে? হিট করবে, গরম হতে থাকবে, তাই তো? তো যদি এই রেজিস্ট্যান্স গরম হতে থাকে, তাহলে তার জন্য কি হবে? একটা টেম্পারেচারের চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? টেম্পারেচারের চেঞ্জ হবে। তো এই টেম্পারেচারের চেঞ্জটা যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই থ্রু আউট দ্য নেটওয়ার্ক, মানে টেম্পারেচারটাকে আমি ফিক্স রেখে রেখে দিতে চাইছি। ঠিক আছে, টেম্পারেচারটাকে আমি ফিক্স রেখে দিতে চাইছি। তো টেম্পারেচারটা ফিক্স রেখে দিয়ে সোর্সটাকে চেঞ্জ করে যদি আমি একটা এসি সোর্স ইউজ করি, সোর্সটাকে চেঞ্জ করে দিয়ে সোর্সটাকে চেঞ্জ করে দিয়ে যদি আমি একটা এসি সোর্স ইউজ করি, ইন দ্যাট কেস ইন দ্যাট কেস টেম্পারেচারটা সেম আছে, টেম্পারেচারটা সেম রেখে যদি আমি এসি সোর্স ইউজ করি, ইন দ্যাট কেস যে এসি ভ্যালুটা আমাকে অ্যাপ্লাই করতে হলো, দ্যাট এসি ভ্যালু ইজ নাথিং বাট ইটস আরএমএস ভ্যালু। আবার বলছি, একটা নেটওয়ার্ক আছে, তার মধ্যে আমি একটা সাপোজ রেজিস্ট্যান্স তো থাকবেই। হ্যাঁ তো স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের কাছে আরএমএস ভ্যালু। নেক্সট হচ্ছে দেখো মানে আরএমএস ভ্যালু। ডিসি ভ্যালুটা যেই হিটিং ইফেক্টটা দিচ্ছে, হ্যাঁ। আমার সেই হিটিং ইফেক্টটাই দরকার। হুম। আর যে পরিমাণ আমাকে এসি ভ্যালু অ্যাপ্লাই করতে হচ্ছে, সেই পরিমাণ এসি ভ্যালুটাই হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট অফ আরএমএস ভ্যালু। আর আরএমএস ভ্যালুকে আমরা জেনারেলি কিভাবে লিখে থাকি? আরএমএস ভ্যালুকে এরকম ভাবে লিখে থাকি, দেখো আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। ঠিক আছে, তো রুট মিন স্কোয়ার ধরো আমি যদি এরকম লিখি, ধরো V0 আরএমএস, ধরো ভোল্টেজের একটা আরএমএস আমি ফর্ম লিখছি, আউটপুট আরএমএস ভোল্টেজ। তো এটাকে আমরা কিভাবে লিখেছিলাম মনে আছে? রুট, VM/√2। এবার মিন করতে হবে, মিন মানে কত, আর স্কোয়ার করতে হবে, এই দুটোকে করতে হবে, তাহলে রুট হলো, এবার মিন মানে হচ্ছে তুমি এটা উল্টো দিক দিয়ে পড়ো, ঠিক আছে, উল্টো দিক দিয়ে পড়লে সুবিধা, স্কোয়ার মিন আর রুট। স্কোয়ার কাকে করব? ইন্টিগ্রেশন 0 টু টি
এফটি যে ফাংশনটা নিয়েছি তার স্কোয়ার ডিটি, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের স্কোয়ার। নেক্সট হচ্ছে মিন করব। মিন করা মানে হচ্ছে টি দিয়ে ভাগ করে দেওয়া, টোটাল টাইম পিরিয়ডের রেসপেক্টে কতটা হচ্ছে, আর তার রুট করা, ঠিক আছে। উল্টো দিক দিয়ে পড়ো, স্কোয়ার মিন রুট। প্রথমে ফাংশনটা স্কোয়ার করে ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি বার করলাম, তাকে টি দিয়ে ভাগ করলে তার মিন বেরোলো, আর তাকে রুট করে দিলে তার রুট ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা চেক করি, এটাকে আমরা যদি আমরা চেক করতে চাই তাহলে একটা, তোমরা যেটা করেছো যে এই হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুটের জন্য কত হয়, ঠিক আছে, আর ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুটের জন্য কত হয়, ঠিক আছে। তো এটা তোমরা জানো, এই ফুল ওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুটে তোমাদের বলেছিলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুটটা সবসময় মনে রাখবে। কত হয় ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট, মনে আছে? সবসময় ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুটটা মনে রাখবে, V0 RMS ইকুয়ালস টু কত হয়, ম্যাক্সিমাম ভ্যালু রেসপেক্টে বলো, তোমরা জানো এটা, VM/√2, তাই না? হ্যাঁ হ্যাঁ, VM/√2। VM/√2, এটা তো কমন, এটাতে কোনো অসুবিধা অসুবিধা নেই। তো সেম জায়গায় যদি আমি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করি, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হবে, V0 RMS কত হবে, এটা একটু আলাদা হয়, এটা হচ্ছে VM/2 হয়, ঠিক আছে, VM/2 হয়। এটা তো আমরা সেই যে এক্সপ্রেশন ছিল দেখবে ওখানে, আমি ইলেকট্রনিক্স যখন পড়িয়েছিলাম তখন এটাকে এক্সপ্রেশন গুলো প্রুফও আমরা করিয়েছিলাম, ঠিক আছে। তো এই প্রুফ করলে কি আমাদের টাইমটা বেঁচে যায়, এই ক্লাসটার সময় আমাদের একটু টাইমটা সেভ হয়ে যায়, এই আর কি, ঠিক আছে। তো এটা তুমি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য করতে পারো। ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি আমি এরকম নিই, ফর এক্সাম্পল ধরো আমি এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিচ্ছি। তো ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে ধরো এটা 0, এটা হচ্ছে টাইম টি যদি হয়ে থাকে, তাহলে এই ওয়েভটার ক্ষেত্রে আমরা কত অ্যাভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালু যদি বার করতে চাই তাহলে কি বেরোবে, এনি আইডিয়া? এটার জন্য আচ্ছা যদি আমি, বুঝলাম না, আরেকবার বলুন। এটা যদি একটা ধরো ট্রায়াঙ্গুলার ওয়েভ আমি নিয়েছি, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য ধরো আমি অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে, তো আমরা কি করে বার করব, ঠিক আছে, আমরা কি করে বার করব? তো একটা জিনিস তো আমরা করতেই পারি, অ্যাভারেজ ভ্যালুটা বার করতেই পারি, কারণ অ্যাভারেজ ভ্যালু মানে স্যার এইমাত্র বললো যে সবসময় ফর্মুলাগুলো বারবার লিখবে, A0 ইজ ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন 0 টু t FT/dt। এবারে এই ইন্টিগ্রেশন 0 টু t FT/dt এটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এখানে যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে বলে, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি ধরে নাও যে এইটা যদি একটা কারেন্টের ওয়েভ ফর্ম হয়, তাহলে সাপোজ ধরো এই যে ম্যাক্সিমাম হাইটটা আছে, দিস ইজ আই, একটা আই ভ্যালু রয়েছে। তাহলে তুমি হাইটটা কত পেয়ে গেলে, ধরো আই আই একটা ভ্যালু পেলে, ঠিক আছে। ধরো এদিকে তুমি কারেন্ট দেখিয়েছো, এদিকে টাইম দেখিয়েছো, তো আমাদের এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে, এই কার্ভের এরিয়া কত হবে, হাফ ভূমি, ভূমি মানে কত আছে টি, উচ্চতা, উচ্চতা মানে আই আছে, হাফ টি আই। তো এটা হয়ে গেল আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হলো, হাফ টি আই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত আছে ক্যাপিটাল টি, তো টি দিয়ে ভাগ করে দাও, তাহলে হাফ আই, ঠিক আছে। দেখো হাফ আই হচ্ছে, দিস উইল বি দা অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু অ্যাভারেজ ভ্যালুটাকে বার করতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা অ্যাভারেজ ভ্যালুটাকে বার করতে পারি। আর যদি আমরা ইয়ে করতে চাই, ফর এক্সাম্পল তোমরা যদি আরএমএস ভ্যালুটা বার করতে চাও, তাহলে এই যে ওয়েব ফর্মটা আছে, এই ওয়েব ফর্মটার জন্য তোমাকে একটা ফাংশন বানাতে হবে, ঠিক আছে। এই ওয়েব ফর্মটার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা বানাতে হবে। ফাংশন বানাতে পারো, কিরকম করে ফাংশন বানাতে হয় জানা আছে? না স্যার। আচ্ছা দেখো, ভালো করে বোঝো হ্যাঁ কি বলছি। ফার্স্ট অফ অল দেখো, উম, দু তিনটে পয়েন্ট আমি এখানে তোমাদের বলবো। সেটা হচ্ছে, তোমাদের সেই ইকুয়েশন বানানো মনে আছে, সেই y2 - y1 এরকম একটা কিছু একটা ইকুয়েশন আমরা লিখতাম, এটা মনে আছে? y2 - y1 x2 - x1 একটা লাইনের ইকুয়েশন, দ্যাট ইজ ইকুয়ালস টু, এরকম একটা ছিল না, y1 - y0/x1 - x0, এরকম একটা ইকুয়েশন আমরা লিখতাম না, দেখো। হ্যাঁ হ্যাঁ। তো এই এক্সপ্রেশনটাতে তুমি যদি দেখো, y2টাকে ফাইনাল ভ্যালু ধরো, y2টা ফাইনাল ভ্যালু ধরো, আর y1টাকে ইনিশিয়াল ভ্যালু ধরো, y2টাকে ফাইনাল ভ্যালু, আর এটাকে যদি ইনিশিয়াল ভ্যালু মানে আহ, ধরো আর কি ইনিশিয়াল ভ্যালু হিসাবে, তো ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালু রেসপেক্টে তুমি যদি কনসিডার করো, এই ইকুয়েশনটাকে কি লিখতে পারো?
এই লাইনটাকে কি হিসেবে লিখতে পারো? দেখো এর ফাইনাল ভ্যালু কি আছে, এর ফাইনাল ভ্যালু আই আছে, তাই না? ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভ্যালু কত আছে? ওয়াই আই আছে। সো আই ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু কত আছে? 0 ডিভাইডেড বাই, জি দেখো এক্স অ্যাক্সিস বরাবর ফাইনাল ভ্যালু কত আছে? টি আছে। লাস্ট ভ্যালু কত আছে? টি আছে। আর ইনিশিয়াল ভ্যালু কত আছে? 0 আছে, মানে আই বাই টি। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, এবার দেখো y1 মাইনাস y0, y1 মাইনাস y0 মানে হচ্ছে এখানেও তোমাকে ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালু লিখতে হবে। তো কার ফাইনাল কার ইনিশিয়াল? এই কার ফাইনাল কার ইনিশিয়াল হচ্ছে, সেটা হচ্ছে এই টোটাল যে ওয়েভ শেপটা আছে, এই যে টোটাল ওয়েভ শেপটা আছে, এই টোটাল ওয়েভ শেপটার ফাইনাল ইনিশিয়াল। ঠিক আছে, এই টোটাল ওয়েভ শেপটার ধরো ফাইনাল ভ্যালু আমি ধরে নিচ্ছি একটা যে কোনো পয়েন্টে আই অফ টি ধরে নিচ্ছি ফাংশনটাকে। এই যে লাইনটা রয়েছে এই লাইনের একটা ফাংশন ধরছি আমি, এই লাইনে একটা ফাংশন ধরছি আমি আই অফ টি দিয়ে। ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। দেখো টাইম ডিপেন্ডেন্ট ফাংশন মানে কি, ধরো আমি বলছি টি ইকুয়ালস টু ওয়ান, টি ইকুয়ালস টু ওয়ান মানে হচ্ছে এইখানে একটা ভ্যালু আছে, টি ইকুয়ালস টু টু, টু মানে এখানে ভ্যালু আছে, তার মানে এখানে এই যে লাইনটা আছে এটাকে আমি আই অফ টি দিয়ে আমি এক্সপ্রেস করছি। আই অফ ওয়ান এর জন্য এই ভ্যালুটা পাবো, আই অফ টু এর জন্য এই ভ্যালুটা পাবো, এভাবে আই অফ টি এর জন্য টি এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 0, ফাইনাল ভ্যালু তো তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল ভ্যালু তো তোমার 0 আছে। আর এর ক্ষেত্রে তোমার ফাইনাল ভ্যালু কত হচ্ছে, সাপোজ ধরো একটা ফর সে টাইম টি ধরে নিচ্ছি, আর ইনিশিয়াল ভ্যালু তো তোমার সবসময় 0 আছে। তো এই এক্সপ্রেশনটা তুমি যদি নোটিস করো, এই এক্সপ্রেশন থেকে আই অফ টি সমান সমান কত পাবে? আই অফ টি সমান সমান পাবে হচ্ছে স্মল টি ইন্টু ক্যাপিটাল আই বাই ক্যাপিটাল টি। ঠিক আছে, স্মল টি ইন্টু ক্যাপিটাল আই বাই ক্যাপিটাল টি, যেখানে এই যে স্মল টিটা কোনটা? স্মল টিটা হচ্ছে 0 থেকে টি এর মধ্যে ভ্যারি করছে, 0 থেকে টি এর মধ্যে ভ্যারি করছে। ঠিক আছে, 0 থেকে টি এর মধ্যে ভ্যারি করছে, তুমি যদি ইকুয়াল হতে পারে এখানে টি এর ভ্যালু। তো 0 থেকে টি এর মধ্যে ভ্যারি করছে, তাহলে তুমি এই যে এক্সপ্রেশনটা লিখতে তৈরি করলে, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দিস ওয়েভ ফর্ম। ঠিক আছে, এই ওয়েভ ফর্মটার এক্সপ্রেশন তুমি ডিরাইভ করলে। এবার এই এক্সপ্রেশনটাকে তুমি যদি ওই আরএমএস, ঠিক আছে, ধরো আমি এখানে লিখছি ভি0 আরএমএস ই লিখছি আপাতত, দ্যাট ইজ ইন্টিগ্রেশন রুট ওভার অফ 0 টু টি এফ টি স্কোয়ার ছিল, তার মানে এটা স্কোয়ার করে দাও, টি স্কোয়ার আই স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এখানে কত ছিল? ডিটি ছিল। ঠিক আছে, সো এইটাকে তুমি যদি করো তাহলে কত হবে? তো দেখো বাইরে আমার কাছে টি স্কোয়ার চলে আসছে, তার মানে এখানে তোমার এরকম হয়ে যাচ্ছে এক্সপ্রেশনটা রুট ওভার অফ, ভালো করে বোঝো কি বলছি, 1/t কিউব। ঠিক আছে, আর আই স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, আই স্কোয়ার বাইরে বেরিয়ে এলো, আর ভেতরে পড়ে রইলো 0 টু টি টি স্কোয়ার ডিটি। ঠিক আছে, এবার এই টি স্কোয়ার ডিটিটা কত হবে বলো? t³/3 হয় না? ইন্টিগ্রেশন করলে t³/3 হয়। t³/3 মানে হচ্ছে আই স্কোয়ার বাই টি কিউব। ঠিক আছে, আই স্কোয়ার বাই টি কিউব ইন্টু এটা করলে কত হবে? ক্যাপিটাল t³/3। তাহলে t³ কেটে গেল, তাহলে এখানে কত চলে এলো? এখানে চলে এলো দেখো i/√3, তাই না? i/√3, তার মানে তুমি যদি একটা ট্রায়াঙ্গুলার এরকম ওয়েভ শেপ নাও, তো ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপের জন্য আরএমএস ভ্যালুটা কত আসবে? ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপের জন্য আরএমএস ভ্যালুটা আসবে হচ্ছে i/√3। মানে বুঝতে পারলে কিভাবে আমরা একটা লাইনের ইকুয়েশনকে তৈরি করলাম, এবং ইকুয়েশনটাকে তৈরি করে সেটা যখন এর ভেতরে বসালাম, অটোমেটিক আমার কাছে কিন্তু আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু বেরিয়ে গেল। তোমরা যদি কোনো কারণে আরএমএস বা অ্যাভারেজ ভ্যালু ভুলে যাও, এই ইকুয়েশনটা বসিয়ে কিন্তু ডাইরেক্টলি বার করতে পারবে। ঠিক আছে, তার মানে ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে i/2, আর আরএমএস ভ্যালু হচ্ছে i/√3। ঠিক আছে, তো এটা তোমরা ডাইরেক্টলি যে ওয়েভ ফর্মটা তোমাদের দিয়ে দেবে, সেই ওয়েভ ফর্ম থেকে তোমরা কিন্তু ডাইরেক্টলি এটাকে ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু নোট করে নাও। ঠিক আছে, এই ব্যাপারটা একটু নোট করে নাও। আচ্ছা নাসিম, আমি আজকে আর দুটো টপিক পড়াবো। ঠিক আছে, কারণ ওরা তো কেউই নেই, তো আজকে মানে দুটো টপিক পড়ি আমি কনক্লুড করে দিচ্ছি। আমরা নেক্সট দিন আর একটু বেশি করে পড়ে নেবো। ঠিক আছে, দুজনেই তো অ্যাবসেন্ট। ঠিক আছে, দুজনেই তো অ্যাবসেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, পরেরটা বলুন। হ্যাঁ, পরেরটা, পরেরটা হচ্ছে তোমার ওই ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর মানে কি বলো? এখান থেকে পরীক্ষা 100% শিওর কোশ্চেন আসবে, অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু, তাই তো? হ্যাঁ
অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু। উল্টো লিখছি, ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে আরএমএস বাই অ্যাভারেজ, ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। তো তোমাদের আমি ওই সমস্ত বিভিন্ন ওয়েব ফর্মের আরএমএস ভ্যালু বার করা শিখিয়েছি, অ্যাভারেজ ভ্যালু বার করা দেখালাম, তোমরা জাস্ট বাই করে দেবে, দিয়ে সেগুলো বেরিয়ে যাবে। ফর এক্সাম্পল যদি আমি একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের, ধরো একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বলি আর ফুল ওয়েভ রেকটিফায়ার বলি, তাহলেই তোমাদের আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফর্ম ফ্যাক্টর ফর ফুল ওয়েভ রেকটিফায়ার কত হবে, এটা আমরা আগের দিন করেছিলাম, আরএমএস বাই অ্যাভারেজ। আরএমএস কত বললাম বলো, এইমাত্র বললাম আরএমএস কত হবে। আচ্ছা, ভিএম/2 নাকি √2? হ্যাঁ, ভিএম বাই টু। আরএমএস হচ্ছে ভিএম বাই টু আর অ্যাভারেজ হচ্ছে ভিএম বাই পাই, তার মানে পাই/2 হচ্ছে, তাই তো। আর এর ক্ষেত্রে কত হবে, ভিএম/√2 ডিভাইডেড বাই 2 ভিএম/পাই, তাই তো। তার মানে এখানে কত হচ্ছে, পাই/2√2, ঠিক আছে। সো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটার জন্য করতে পারবে। আমরা ট্রায়াঙ্গুলারটাও করলাম, ট্রায়াঙ্গুলারটা কেন বাদ দেবো, ট্রায়াঙ্গুলারটা করলাম, কত হবে বলো ফর্ম ফ্যাক্টর। আরএমএসটা বেরোলো হচ্ছে ভিএম/√3 আর ওটা বেরোলো হচ্ছে ভিএম/2, তার মানে 2/√3, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটাকে ফর্ম ফ্যাক্টরটাকে ডিটারমাইন করতে হবে, ফর্ম ফ্যাক্টর কি হয় না হয়, এগুলো কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে। আর আরেকটা পপুলার পয়েন্ট এখান থেকে অনেকে জিজ্ঞেস করে, দেখবে তোমাদের জিজ্ঞেস করে, সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভের ফর্ম ফ্যাক্টর কি হবে। এটা একটু অনেকে অনেক পরীক্ষায় জিজ্ঞেস করে যে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা কি হবে, ঠিক আছে। একটা স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা কি হবে, যদি এরকম ফুল ওয়েভ দেয় তাহলে তো জিরো হয়ে যাচ্ছে, তোমার ফর্ম ফ্যাক্টর 0/0 ফর্ম চলে আসছে। সেটা নয়, আমি জাস্ট এইটার জন্য বলছি, এইটার জন্য, শুধু এইটুকু ওয়েব ফর্মের জন্য। এটা কিন্তু 0/0 ফর্ম, দেখো এটা যতটা পজিটিভ আছে ততটা নেগেটিভ আছে, ঠিক আছে। তো এটা 0/0 ফর্ম চলে আসবে, মানে তুমি যদি আরএমএস ভ্যালু বার করতে যাও তাহলেও জিরো বেরোবে, অ্যাভারেজ ভ্যালু বার করতে যাও তাহলেও জিরো বেরোবে, মানে ফর্ম ফ্যাক্টর ফর দিস ওয়েব ফর্ম উইল বি 0/0 ফর্ম, ঠিক আছে। 0/0 ফর্ম চলে আসবে। বাট এই ওয়েবটার জন্য কত হবে, এই ওয়েবটার জন্য, তো এই ওয়েবটার জন্য স্যার বার করুন না, কি আছে অ্যাভারেজ ভ্যালু, বলো কত হবে, বলো কত হবে অ্যাভারেজ ভ্যালু। ধরো এখানে আমি এটা এরিয়াটা লিখছি, বার করতে হবে। এরিয়াটা বার করতে হবে, বলো এটা যদি জিরো হয়, এটা ধরো সরো ভি ধরে নাও, ভোল্টেজের ওয়েভ ফর্ম ধরে নাও, তাহলে কত হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ ভি ইন্টু টি ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি, তার মানে ভি হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। আর যদি এর আরএমএস ভ্যালু বার করতে বলে তাহলে কত হবে, আরএমএস ভ্যালু কত হবে বলো, আরএমএস ভ্যালু হচ্ছে ধরো এই যে √2। রুট ওভার অফ ফাংশনটা কত আছে, ফাংশনটা চেনো, ফাংশনটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ফাংশনটা হচ্ছে তোমার ধরো তুমি এইভাবে আইডেন্টিফাই করো যে 1/t তো হচ্ছে, আমি ফাংশনটা লিখছি ইন্টিগ্রেশন 0 to t ft/dt, ঠিক আছে। এটা আমার কাছে ফাংশন। এবার ফাংশনটা কত হবে বলো, ফাংশনটা হচ্ছে, তুমি যদি হিসাব করো ওই রকম ভাবেও করতে পারো, আগে যেরকম ভাবে করলাম, ঠিক আছে, আগে যেরকম ভাবে করলাম ওইভাবেও তুমি করতে পারো। আচ্ছা, f²t, সরি, f²t, নট ft, f²t, তাহলে এখানে কত হবে বার করো দেখি। কিভাবে বার করবো বলো, আগের ইকুয়েশনটা যেভাবে ডিটারমাইন করলাম ওইভাবে করতে হবে। এক নম্বর হচ্ছে, প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, আর এখানে কত লিখবো বলো, এখানে লিখবো হচ্ছে y1 মাইনাস y0 বাই x1 মাইনাস x0। এবার y2 টা কত, ফাইনাল ভ্যালু কত আছে, y বরাবর v আছে, ইনিশিয়াল ভ্যালু কত আছে 0, এখানে ফাইনাল ভ্যালু t, ইনিশিয়াল ভ্যালু 0, এখানে ফাইনাল ভ্যালু কত আছে, ধরো আমি ধরে নিচ্ছি ভি অফ টি -0। এবার এই যে ভি অফ টিটা আমি বলছি না, এই ভি অফ টিটা অ্যাকচুয়ালি কত বলতো, দেখো ভি অফ টি যেটা বলছি, ভি অফ টিটা নির্দিষ্ট কনস্ট্যান্ট। টাইম পিরিয়ডের উপর যেটা বেরোচ্ছে হ্যাঁ, নাকি? ভি অফ টিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো। ভি অফ টি যে ফাংশনটা আছে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, আমি তোমায় বলে দিচ্ছি কিভাবে, ভি অফ টি ডিভাইডেড বাই স্মল টি। তার মানে এখানে তুমি দেখো কত লিখতে পারো, ভি অফ টিটাকে লিখতে পারো হচ্ছে স্মল টি বাই ক্যাপিটাল টি ইন্টু ভি। বাট ভি অফ টিটা এখানে একমাত্র দেখো কনস্ট্যান্ট ভ্যালু, বুঝতে পারছো, দেখো এখানে পুরোটাই কনস্ট্যান্ট এতটা পর্যন্ত, কেবলমাত্র টি পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট টি তার ভ্যালু হচ্ছে 0, 0 থেকে টি, ধরো টি মাইনাস পর্যন্ত, 0 থেকে টি মাইনাস টাইম পর্যন্ত এটা কিন্তু ভি থাকবে, তার কোনো চেঞ্জ নেই।
তো এই সাপেক্ষে আমরা এটাকে জাস্ট ফর এক্সাম্পল তুমি এটাকে এরকম লিখতে পারো, এটাকে এরকম লিখে দাও, এই যে ফাংশনটা আছে সেটাকে তুমি ভি স্কোয়ার টার্মে লিখতে পারো, ঠিক আছে? এই যে ফাংশনটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি স্কোয়ারের টার্মসে লিখতে পারো। আর এইখানে যে বাকি পার্টটা রয়েছে ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি, এটাকে তুমি ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি লেখো, ডিভাইডেড বাই টি করে দাও। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? রুট ওভার অফ ভি স্কোয়ার অর ভি বেরোচ্ছে, কারণ ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি মানে হচ্ছে কত? টি, আর নিচেও টি আছে, টি কেটে গেল, তার মানে ভি স্কোয়ার হচ্ছে। সেখানে দেখো অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু সেম হয়ে গেছে, তার মানে ফর্ম ফ্যাক্টর কত হবে এর জন্য? ভি বাই ভি, দ্যাট ইজ 1। তাহলে ফর্ম ফ্যাক্টর 1 হয় কার? এরকম স্কোয়ার ওয়েভের, ঠিক আছে? স্কোয়ার ওয়েভ বাট কন্টিনিউয়াস নয়, মানে পিরিয়ডিক নয়, অ্যাপিরিয়ডিকের। হ্যাঁ, অ্যাপিরিয়ডিকের এটা হয়ে থাকে। তো এই পয়েন্টটা একটু নোট করো আরএমএস ভ্যালু সম্বন্ধে। আর লাস্ট আমরা আজকে পড়বো দ্যাট ইজ ক্রেস্ট ফ্যাক্টর সম্বন্ধে। এই ক্রেস্ট ফ্যাক্টরটা পড়েই আমরা ব্যাপারটাকে এখানে এন্ড করে দেবো। আর পরের দিন আমি ফেজার রিলেশনশিপটা বলবো, কারণ ফেজার ডায়াগ্রাম অনেকেই বোঝে না, তো সেই অ্যাসপেক্টটা আমাকে একটু ইয়ে করতে হবে, ঠিক আছে? সেই অ্যাসপেক্টটা আমাকে একটু বলতে হবে আর কি। দেখো এটা একটু নোট করে নাও। ঠিক আছে। হুম। লাস্ট হচ্ছে ধরো আজকে আমরা ক্রেস্ট ফ্যাক্টরটা সম্বন্ধে বলবো। ক্রেস্ট ফ্যাক্টরটার ইকুয়েশনটা কি আছে মনে আছে? ক্রেস্ট এটা আমার ফ্যাক্টরটা একদমই মনে নেই। হ্যাঁ, ক্রেস্ট ফ্যাক্টর মানে মনে রাখবে, ওটা হচ্ছে আরএমএস বাই অ্যাভারেজ, ঠিক আছে? এটা হচ্ছে পিক বাই আরএমএস, পিক বাই আরএমএস, ঠিক আছে? ওইখানে যেটা উপরে ছিল এখানে সেটা নিচে চলে আসবে, ঠিক আছে? ওইখানে যেটা উপরে ছিল এখানে সেটা নিচে চলে আসবে। তা পিক ভ্যালু মানে কি? পিক ভ্যালু মানে হচ্ছে তোমার ধরো আমরা এতক্ষণ ধরে যেগুলোকে ভিএম ভিএম বলছিলাম, ঠিক আছে? তা ভিএম বাই যদি আমি যদি ধরো হাফ ওয়েভের জন্য বলি, তাহলে ভিএম বাই 2, তার মানে 2 হয়ে যাচ্ছে। আর একটা আমরা কি লিখেছিলাম আরএমএস ভ্যালু? ভিএম বাই √2, এটা হচ্ছে ফুল ওয়েভের জন্য লিখেছিলাম, তার মানে √2। এটা হচ্ছে আমার কাছে হাফ ওয়েভের জন্য, এইটার জন্য। এইটা হচ্ছে আমার কাছে কার জন্য? এটার জন্য, ঠিক আছে? এটার জন্য। তো এইভাবে আমরা প্রত্যেকটা ওয়েভ শেপের জন্য আলাদা আলাদা করে পিক ভ্যালু দিয়ে ভাগ করে করে, পিক ভ্যালু দিয়ে ভাগ করে করে করতে পারি। যেমন পিক ভ্যালু যদি আইএম হয় আর আরএমএস ভ্যালু কত? আইএম বাই √3 ছিল, তার মানে √3 হচ্ছে। তার মানে এটা কার জন্য হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর? এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সিমিলারলি তোমার যদি একটা স্কোয়ার ওয়েভ নিয়ে নাও, তো স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে পিক ভ্যালু কত? ভি। আর আরএমএস ভ্যালু কত? সেটাও ভি, তার মানে 1। একমাত্র এই যে স্কোয়ার ওয়েভটা আছে, অ্যাপিরিয়ডিক স্কোয়ার ওয়েভটা আছে, এই অ্যাপিরিয়ডিক স্কোয়ার ওয়েভের কিন্তু তোমার আরএমএস ভ্যালু আর এই ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর দুটোই কিন্তু 1 হয়ে থাকে, ঠিক আছে? তো এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আর এইখানে দেখো, এইখানে এই যে পাই বাই 2√2 হচ্ছে, এটা এটা ইকুয়েশনটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। এটা মনে হয় 1.11 আসে। এটা একটু দেখো ক্যালকুলেশন করে কত আসে। এটা তোমার 1.11 আসে, ঠিক আছে? এবং এইটা দিয়েই আমরা দেখবে আমরা ট্রান্সফরমারে এই এই ফর্ম ফ্যাক্টরটাকেই মাল্টিপ্লাই করি, 1.11 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তো দিস ইজ ক্রেস্ট ফ্যাক্টর। এটা হলো আমার কাছে ক্রেস্ট ফ্যাক্টর। তো জাস্ট এই পর্যন্ত আমি আজকে করে রাখলাম। অ্যাকচুয়ালি করার তো আরো অনেক কিছু ছিল, ঠিক আছে? ফেজার ফেজার আমরা পরের দিন শুরু করব। তো তোমরা এই পর্যন্ত আজকে আমরা ক্লাসটাকে এন্ড করছি, ক্রেস্ট ফ্যাক্টর অবধি। ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর এবং অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, এই সমস্ত ডিটেলটা বলে এখানে আপাতত কনক্লুড করছি। পরের দিন আবার আমরা একটু বেশি করে পড়ে নেবো এখানটা। তুমি এই জায়গাটা একটু নোট করে নাও নাসিম, আমি পাঠিয়েও দেবো, অসুবিধা নেই, পাঠিয়ে দেবো। কিছু শুনতে পাইনি। হ্যাঁ, আমি হ্যালো, বললাম তুমি এটা নোট করে নাও আসলে এই জায়গাটা। হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হামিং হচ্ছে প্রচুর, কিছু বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিসের জন্য বলতো? এই কারেন্ট চলে যাচ্ছে বারবার, এই কারেন্টটা বারবার হ্যালো, ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো। কারেন্ট চলে যাচ্ছে বলে প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি। এইখানটা আমি জাস্ট বললাম যে তুমি টেস্ট ফ্যাক্টরের ব্যাপারটা একটু নোট করে নাও। আমি জাস্ট এইটুকু বলেছি যে বিভিন্ন হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার আউটপুট, ট্রায়াঙ্গুলার ওয়েভ, তারপরে স্কোয়ার ওয়েভের জন্য কিরকম কি টেস্ট ফ্যাক্টরের ভ্যালু হয়, কিরকম কি ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হয়, এগুলো নোট করতে বললাম। আর আমি কিছু একটা বলি, আমি এইগুলোই বলেছি আজকে। মোটামুটি এই 4-5টা টপিকই হলো, যেখানে বেসিক
আন্ডারস্ট্যান্ডিং একটু হলো, পরের দিন আমরা এর উপর আরো বিল্ড আপ করবো। আমি পরের দিন এই নোটটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি নেক্সট দিন তোমাদেরকে এটা বলে দেবো, ঠিক আছে? আজকে নেক্সট নেক্সট স্যাটারডে আমরা যখন বসবো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো নাসিম। তোমার যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কিছু শুনতে পাইনি। শুনতে পাওনি? কি শুনতে পাওনি বলো তো? লেফট হয়ে যাচ্ছি। আচ্ছা, কি হ্যালো। শুনতে পাও? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এবারে এবারে শুনতে পাচ্ছি, এবারে শুনতে পাওয়া হ্যাঁ যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি বলছিলাম যে আমি তোমাদের আচ্ছা, নোটটা আপনি যে ভ্যালুটা বার করতে বললেন না, তারপর থেকে আমি আর কিছুই শুনতে পাইনি। ও, আমি অ্যাকচুয়ালি ওই বলছিলাম যে তোমাদের যে যেগুলো করালাম সেইগুলো তোমরা ভ্যালুগুলো বার করতে শিখবে কিরকম ভাবে বিভিন্ন ওয়েব ফর্মের জন্য। আরো কোনো ওয়েব ফর্ম পেলে সেই ওয়েব হ্যাঁ, ফর্মের থ্রু দিয়ে সেগুলো বার করবে, তাহলেই হবে। আর আজকে আমি এখানেই কনক্লুড করছি, এর পরেরটা আমি তোমাদের পরের শনিবার দিন ক্লাসে করাবো, ঠিক আছে? আর কালকে তো ঠিক আছে। তোমাদের সকালবেলা ক্লাস আছে, কালকে হয়তো ক্লাসটা 11টা থেকে শুরু হতে পারে, ঠিক আছে? 10:30 11টা থেকে আমি বলে রাখলাম আগে ঠিক থেকে, আছে, ঠিক আছে? প্রবলেম নেই। হুম, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানে এন্ড করলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক ঠিক আছে। হুম।